এই ছেলেটার নাম ইটাং। সে এমন এক অদ্ভুত লাকি বা ভাগ্যবান ছেলে যে কোনো কিছুই তার উপর দিয়ে সহজে যায় না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে তার সিনিয়র আপুর সাথে প্রেম থেকে শুরু করে নিজের প্রিয় বন্ধুর ট্যাবলেট চুরি করা সব কিছুই করেছে, কিন্তু কখনোই ধরা খায়নি। ইটাংয়ের জীবনটা খুব একটা কাজের না। বেকারত্বের জ্বালায় সে সব সময় এক ধরনের শূন্যতায় ভোগে, কারণ তার না আছে টাকা, না আছে কোনো লক্ষ্য। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। ইটাং বুঝতে পারে সে আসলে ভাগ্যবানের রাজা। তার ভাগ্য এতটাই ভালো যে নজরদারিতে থাকা ছোট একটা মাছিও তাকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। ঘটনাটা শুরু হয় একটা রাতে। ইটাং তখন সবসময়কার মতোই কনভিনিয়েন্স স্টোরে কাজ করছিল। এক মদ্যপ খদ্দের এসে দোকানের ভেতর উল্টাপাল্টা আচরণ শুরু করলো। ইটাংয়ের সাথে খারাপ ব্যবহার করলো, এমনকি তাকে অপমান করার জন্য বাজে অঙ্গভঙ্গিও করলো। ইটাং রাগে দোকান থেকে বেরিয়ে তাকে শাসাতে গেল। ভাগ্য ভালো যে ওই মাতাল লোকটার সাথে থাকা আরেকজন ভদ্রলোক এসে ক্ষমা চেয়ে ব্যাপারটা ধামাচাপা দিলেন। শিফট শেষ হলে ইটাং একটা হাতুড়ি ধার নিয়ে বাড়ি ফিরছিল কিছু কাজ করার জন্য, কিন্তু দোকানদার তখন গেম খেলায় ব্যস্ত থাকায় সে কথা শোনেনি। ইটাং ভেবেছিল ঝামেলা ওখানেই শেষ, কিন্তু ফেরার পথে সে আবারও সেই মাতাল লোকটাকে রাস্তায় পড়ে থাকতে দেখল। ইটাং তাকে কোনো পাত্তা দিল না, কিন্তু কিছু দূর যেতেই সেই ভদ্রলোক বা বন্ধুর সাথে তার দেখা হলো। ইটাং ভদ্রতা দেখিয়ে তাকে সতর্ক করল যে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে, আর তার বন্ধু এখনও রাস্তায় পড়ে আছে। কে জানতো ওই ভদ্রলোক উল্টে এসে ইটাংয়ের সাথে খারাপ ব্যবহার করবে। ইটাংয়ের ভালো ব্যবহারটা হিতে বিপরীত হলো। সেও রাগের মাথায় পাল্টা অঙ্গভঙ্গি দেখালো, কিন্তু কপাল খারাপ সামনেই একটা আয়না ছিল, আর ওটা দেখে মাতাল ভদ্রলোক ক্ষেপে গিয়ে ইটাংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। এই দৃশ্যটা ইটাংয়ের খুব পরিচিত মনে হচ্ছিল, কারণ হাই স্কুলে পড়ার সময় সে টানা 3 বছর এমন অত্যাচারের শিকার হয়েছিল। কিন্তু কেন যেন ওই মুহূর্তে ইটাংয়ের ভেতরে সাহস কাজ করলো। সে দোকান থেকে ধার নেওয়া হাতুড়িটা দিয়েই লোকটার মাথায় সজোরে আঘাত করল। আকাশ ভেঙে তখন বৃষ্টি নামছে। ইটাং পাথরের মতো দাঁড়িয়ে রইল। রক্তে মাখা লোকটা একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু টলমল করতে করতে আবারও পড়ে গেল, আর শেষ পর্যন্ত মারা গেল। ইটাং তো পুরাই শকড। সে কোনোদিন ভাবেনি সে কাউকে খুন করে ফেলবে। হঠাৎ এক কালো চশমা পরা মেয়ে কুকুর নিয়ে ওপাশ দিয়ে চলে গেল। ইটাং ভয়ে জমে গেল, তবে কপাল ভালো যে ওটা ছিল একটা পথ প্রদর্শক কুকুর। মেয়েটা কিছুই না দেখে সোজা হেঁটে চলে গেল। কেউ তাকে দেখেনি ঠিকই, কিন্তু খুনের ভয়ের কারণে ইটাংয়ের হাত পা কাঁপছিল। সে কোনো মতে ব্যাগ নিয়ে দৌড়ে বাড়ি পৌঁছালো। বাড়িতে গিয়ে পাগলের মতো নিজের গায়ে লেগে থাকা রক্তের দাগ ধুতে লাগলো। ভয়ে সে হ্যালুসিনেশন দেখতে শুরু করলো, যেন মৃত লোকটার আত্মা তাকে ধরছে, আর সে জেলে যাচ্ছে, মা কাঁদছে, সব কল্পনা করতে লাগলো। তার মনে হলো তার জীবন কি এখানেই শেষ। কিন্তু হঠাৎ তার মনে পড়ল অতীতে সে যত খারাপ কাজই করেছে তার একটাও কখনো ধরা পড়েনি। তাহলে এবারও কি সে পার পেয়ে যাবে? সারা রাত ইটাংয়ের চোখে ঘুম নেই। ভোরের আলো ফুটতে না ফুটতেই সে দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে তাকাতে গিয়ে মনে করল সেই হাতুড়িটা সে খুনের জায়গাতেই ফেলে এসেছে। সর্বনাশ, যা হওয়ার হয়ে গেছে। সকাল হতে না হতেই পুলিশ এসে এলাকা ঘিরে ফেলল। এই কেসের দায়িত্বে ছিল ডিটেকটিভ জ্যাং নানগ্যাম, কিন্তু সে শুরুতেই বড় এক সমস্যার মুখে পড়ল, কারণ ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে মৃত ব্যক্তির ব্যাগে সে একটা কনভিনিয়েন্স স্টোরের ব্যাগ পেল, আর সেটা ধরে সিসিটিভি চেক করতে গিয়ে দেখল 2 মাতাল আগে ওই দোকানেই ছিল। জ্যাং নানগ্যাম জিজ্ঞাসাবাদের জন্য ইটাংয়ের কাছে এলো। ইটাং তখন ভয়ে কুঁকড়ে আছে। জ্যাং নানগ্যাম বলল যে ওই লোকগুলো তার সাথে খারাপ ব্যবহার করেছিল। ইটাংয়ের মনে হলো এটা কোনো মজা ন, পুলিশ নিশ্চয়ই হাতুড়ি নেওয়ার ফুটেজ দেখে ফেলেছে। কিন্তু আসল ঘটনা হলো ঠিক ওই মুহূর্তে একটা মাছি ক্যামেরার সামনে এসে বসেছিল, যার কারণে ইটাংয়ের হাতুড়ি নেওয়ার দৃশ্যটা ঢাকা পড়ে গিয়েছিল। এমন সময় আরেক পুলিশ এসে খবর দিল যে প্রত্যক্ষদর্শীরা বলেছে ওই 2 জন মাতাল নিজেদের মধ্যেই মারামারি করছিল। মৃত লোকটার মিউজিক প্লেয়ারে যে রক্তের দাগ পাওয়া গেছে তা অন্য মাতাল লোকটার সাথেই মিলছে। অর্থাৎ পুলিশ ধরে নিল তারা একে অপরকে মেরেই শেষ করেছে। এই খবরটা শুনে ইটাং কিছুটা স্বস্তি পেল। পুলিশ এরপর মৃত লোকটার স্ত্রীর কাছে গিয়ে তাদের সম্পর্কের ব্যাপারে জানতে চাইল, আর তখনই আসল রহস্য বেরিয়ে এলো। ওই 2 জন আসলে বন্ধু ছিল না, বরং লোকটা তার অসহায় বন্ধুকে বাসায় নিয়ে এসে খাওয়াতো। কিন্তু লোকটা ছিল বদমেজাজি আর মদখোর। বিপরীতে সেই অসহায় বন্ধুটি ছিল শান্ত। সে লোকটার স্ত্রীর জন্মদিনের কথা মনে রাখত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠল। স্ত্রী মনে মনে ঠিক করেছিল বাচ্চা বড় হলে সে স্বামীকে ডিভোর্স দিয়ে লোকটিকে বিয়ে করবে। এই তথ্য পাওয়ার পর পুলিশের কাছে খুনের মোটিভ পরিষ্কার হয়ে গেল। কিন্তু ডিটেকটিভ জ্যাং নানগ্যামের মনে খটকা রয়েই গেল। তার কেন জানি মনে হচ্ছে এই লোকটার সাথে ইটাংয়ের কোনো না কোনো কানেকশন আছে। সে আবার ঘটনাস্থলে গেল এবং ফেরার পথে দোকানে গিয়ে ইটাংয়ের সাথে দেখা করল। ইটাং ভয়ে নার্ভাস হয়ে গেল, কিন্তু ডিটেকটিভ ভাবল সে হয়তো খুনের ঘটনা দেখে ভয় পেয়েছে। সে ইটাংকে কিছুটা উৎসাহ দিয়ে বলল যে তাকে দেখে মনে হচ্ছে জীবনে সে অনেক কষ্ট পেয়েছে। ইটাংয়ের ভালো লাগলো এই ভেবে যে সে হয়তো সন্দেহ থেকে মুক্তি পেয়ে গেছে। কিন্তু কয়েকদিন পর একটা খবরে ইটাংয়ের চোখ কপালে উঠল। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে যাকে সে মেরেছিল সে আসলে একজন সিরিয়াল কিলার, যে বছরের পর বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। ইটাং মনে মনে ভাবল সে তো অজান্তেই সমাজের বড় উপকার করে ফেলেছে। এখন সে এক বীর। সেই খুনের কেসটাও ফাইলবন্দি হয়ে গেল।
ইটাং হাফ ছেড়ে বাঁচল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। ইটাং নিজের মনে ভাবছিল সে সত্যি অনেক লাকি, কিন্তু সে জানত না সেই হারানো হাতুড়িটা আসলে সেই কালো চশমা পরা মেয়েটার কাছে আছে। মেয়েটা মাথা ঘোরা অনুভব করায় সিগারেটে টান দিতে গেল, আর তখনই সব ফাঁস হলো। 5 বছর আগের একটা দুর্ঘটনায় সিয়ন মিয়ং ওক বাম চোখে অন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে সে কালো চশমা পরে অন্ধ সেজে থাকে, আর তার কুকুরটিকেও পথ প্রদর্শক কুকুর হিসেবে চালাতো। কিন্তু কিছুদিন আগে সে একটা খুনের ঘটনা নিজ চোখে দেখে ফেলেছিল, আর এরপর থেকেই সে বিপদের মুখে পড়ে। একদিন সেই মেয়েটি দোকানে সিগারেট কিনতে এলো, তাকে দেখেই ইটাংয়ের হার্টবিট বেড়ে গেল। এই সেই মেয়ে যে তার খুনের সময় পাশ দিয়ে চলে যাচ্ছিল। মেয়েটা খুব সাবলীলভাবে সিগারেট নিল, বোঝাই যাচ্ছিল সে অন্ধ নয়। মেয়েটা কথা বলল, তারপর ধীরে ধীরে চশমাটা খুলল। আসলে সে এক চোখে অন্ধ। ইটাং তখন বুঝতে পারল সেদিন রাতে সে যা যা করেছে মেয়েটা সবই দেখেছে। ইটাংয়ের ভয়ার্ত চেহারা দেখে মেয়েটি সুযোগ নিয়ে বলল, হাতুড়িটা ফেরত পেতে হলে কালকের মধ্যে 20 লাখ টাকা রেডি করতে হবে। মেয়েটা চলে গেলে ইটাং বুঝতে পারল কেন পুলিশ তাকে ধরেনি। হাতুড়িটা তো এই মেয়েটাই সরিয়ে রেখেছে। উপায় না দেখে ইটাং টাকা জোগাড় করতে লাগলো। নিজের নতুন ফোনটা বিক্রি করলো, দোকানদার থেকে অগ্রিম বেতন নিল, এমনকি বাড়ি থেকে মায়ের জমানো সব টাকা চুরি করে 20 লাখ টাকা পূর্ণ করল। সে ভয়ে ভয়ে মেয়েটার বাসায় গেল। মেয়েটা তাকে নিজের কাপেই কফি খেতে দিল। তারপর হাসতে হাসতে বলল, টাকাটা দাও। ইটাং টাকা দিয়ে হাতুড়িটা ফেরত চাইল, কিন্তু মেয়েটা বলল, হাতুড়ি তো পাবে, কিন্তু এখন থেকে প্রতি মাসে 20 লাখ করে টাকা পাঠাতে হবে। ইটাং বুঝতে পারল সে এখন ব্ল্যাকমেইলের শিকার। সে হাতুড়িটা চিনিয়ে নিয়ে রেগে বলল, আমার কাছে আর কোনো টাকা নেই, যা পারো করো। কিন্তু মেয়েটা তো সাধারণ কেউ নয়। সে ইটাংয়ের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছে, এমনকি মা কোন চার্চে যায় সেটাও জানে। যখন সে ইটাংয়ের পরিবারকে নিয়ে হুমকি দেওয়া শুরু করল, ইটাংয়ের মাথায় রক্ত উঠে গেল। সে আবার ফিরে এলো, আর মেয়েটা তখনও কথা বলে যাচ্ছে। শেষমেশ সহ্য করতে না পেরে হাতুড়ি দিয়ে মেয়েটার মাথা লক্ষ্য করে এমন আঘাত করল যে সে আর কোনোদিন কথা বলতে পারবে না। দ্বিতীয়বার খুন করার পরও ইটাংয়ের মধ্যে কোনো বোধ কাজ করছিল না। সে ভয়ে টাকা আর হাতুড়ি নিয়ে পালিয়ে গেল। এবার তো কোনো আত্মরক্ষা ছিল না, এটা পুরোপুরি পরিকল্পিত খুন ছিল। ইটাং নিশ্চিত হলো সে এবার আর বাঁচবে না। সে কয়েকদিন না খেয়ে হতাশায় পুলিশের অপেক্ষায় বসে রইল। কিন্তু সে জানত না ভাগ্যদেবী আবারও তার সহায়। 3 দিন পর দুধ সরবরাহকারী এসে মৃতদেহ আবিষ্কার করে, আর কাকতালীয়ভাবে এই কেসের দায়িত্বেও পড়ে সেই ডিটেকটিভ জ্যাং নানগ্যামের টিম। পুলিশ যখন ঘটনাস্থল খতিয়ে দেখছে, ঠিক তখনই মিউংওকের কুকুরটা অদ্ভুত আচরণ শুরু করল। সে একটানা মাটি খুঁড়তে লাগলো, আর অল্প সময়ের মধ্যেই সেখান থেকে 2টা মানুষের কঙ্কাল বেরিয়ে এলো। পুলিশের রাতভর তদন্তে বেরিয়ে এলো যে মিউংওকের বাগানে পুঁতে রাখা এই কঙ্কাল দুটো আসলে তার বাবা মায়ের, যারা 5 বছর আগে নিখোঁজ হওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছিল। পুরো জায়গাটা কুকুরটা এমনভাবে চেটেপুটে পরিষ্কার করে রেখেছিল যে কোনো আঙুলের ছাপ পাওয়া অসম্ভব হয়ে পড়ল। দরজার হাতল, টেবিল বা মেঝেতে কুকুরের লালা ছাড়া আর কিছুই পাওয়া গেল না। তাই দ্বিতীয় কোনো ব্যক্তির ডিএনএ শনাক্ত করা একদমই অসম্ভব ছিল। এদিকে মিউংওকের লাশটাও এমনভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল যে তাকে চেনাই দেয়। কেসটা আরও জটিল হয়ে পড়ল যখন পুলিশ তার একমাত্র আত্মীয় অর্থাৎ তার কাজিনকে খুঁজে পেল। সেখান থেকেই জানা গেল মিউংওক আসলে ছোটবেলা থেকেই একটা শয়তান। প্রাথমিক স্কুলে পড়ার সময় শুধু কাজিন তার জিনিস ছুঁয়েছিল বলেই সে তার মুখে ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছিল। বড় হওয়ার পর মিউংওক বখাটে ছেলেদের সাথে মিশতে শুরু করল। ধূমপানের কারণে একবার বিস্ফোরণ ঘটানোর পর তার আসল রূপ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে তার বাবা মায়ের নামে একসাথে 8টা বিমা করিয়েছিল, যাতে গ্যাস লিকের নাটক সাজিয়ে তাদের মৃত্যুর মাধ্যমে অনেক টাকা হাতিয়ে নেওয়া যায়। কিন্তু মাঝপথে মা জেগে ওঠায় এই রক্তপিপাসু মিউংওক নিজের বাবা মাকে নিজ হাতে খুন করে বাগানে পুঁতে ফেলে। তদন্তে বোঝা গেল মিউংওক এটা কোনো পরিস্থিতির চাপে করেনি, বরং সে জন্ম থেকেই লোভী আর ঠান্ডা মাথার খুনি। কিন্তু যেহেতু তখন সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতির কোনো প্রমাণ ছিল না, তাই কেসটা নিছক দুর্ঘটনা হিসেবেই ক্লোজ করা হলো। তার কুকুরটিকেও ঘটনাস্থল নষ্ট করার দায়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার রায় দেওয়া হলো। কিন্তু পুলিশ অফিসার যখন তাকে সেই সেন্টারে নিয়ে যাচ্ছিল, তখন পথে সেই 2 বখাটে ছেলের সাথে দেখা হয়ে গেল, যাদেরকে সে আগে শিক্ষা দিয়েছিল। মাতাল অবস্থায় তাদের একজন ভেঙে ফেলা মদের বোতল দিয়ে পুলিশ অফিসারের উপর হামলা চালালো। এদিকে এসবের কিছুই জানে না ইটাং। সে খবর দেখে জানতে পারল যে ওই অন্ধ মেয়েটা আসলে কত বড় একটা জঘন্য অপরাধী, যে বাবা মাকেও ছাড়ে না। পুলিশ যে তাকে দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে তা দেখে ইটাং অবাক হয়ে ভাবল তার কপালটা আসলেই কত ভালো। সে যাদের মেরেছে তারা কেউই ধরা পড়েনি, উল্টো সবাই ছিল জঘন্য অপরাধী। এসব ভেবে সে যখন অবাক হচ্ছে, তখনই রাস্তা দিয়ে সেই বখাটে 2 ছেলে গালিগালাজ করতে করতে যাচ্ছিল, যারা একটু আগে পুলিশকে আঘাত করেছে। ইটাং যখন দেখল তাদের হাত কাঁপছে আর গায়ে রক্ত লেগে আছে, তখন তার গা শিউরে উঠল। তার মনে পড়ে গেল আগের 2 খুনের দৃশ্য।
আর সেই পুরনো নেশাটা তার ভেতর আবার জেগে উঠল। পরের দৃশ্যে দেখা যায় একটা হাই স্কুল পড়ুয়া মেয়ে সিনিয়রদের খারাপ দৃষ্টি দেখে ভয়ে মাথা নিচু করে হাঁটছে, কিন্তু সেই শয়তান দুইটা তাকে রেহাই দিল না। কয়েকদিন পর অপমান সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করল, কিন্তু ওই বখাটেদের বয়স কম হওয়ায় আইনের ফাঁক ফোকরে তারা পার পেয়ে গেল। আরও রাগের বিষয় হলো সেই ছেলেদের একজনের মা উল্টো ফিউনারালে এসে হইচই শুরু করলো, দাবি করল যে তাদের মুক্তি দিতে হবে, এমনকি নির্লজ্জের মতো বলল সবকিছু হয়তো মেয়েটির সম্মতিতেই হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এর পরেও ওই দুই বখাটের নিয়মিত মারামারি আর চুরিতে জড়িয়ে পুলিশের কাছে নিয়মিত খদ্দে হয়ে গেল। এমনকি নেশার ঘোরে তারা এক পুলিশ অফিসারকেও প্রায় মেরে ফেলেছিল। একদিন তাদের লাশ একটা পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে পাওয়া গেল। অনেকে হয়তো বলবে পাপ বাপকেও ছাড়ে না, কিন্তু ওই ছেলের মা ছিল বেহায়া। তদন্ত করতে আসা ডিটেকটিভ জ্যাং নানগ্যামকে সে উল্টো চর মারল আর চিৎকার করে বলল পুলিশ খুনি না খুঁজে তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জ্যাং নানগ্যাম কিছুই না বলে ফিরে এলো। ফেরার পথে তার কলিগ ছোট সাই ভাবল জ্যাং নানগ্যাম ছেলেটার মায়ের সাথে একটু কঠোর হয়েছে, কারণ এখন তো সেও একজন ভুক্তভোগী। আসলে আগের কোনো এক কেসে ডিটেকটিভ জ্যাং নানগ্যাম সেই মেয়েটির শ্লীলতাহানির কেসটি তদন্ত করেছিল, আর আজকের মৃত সেই ছেলেই ছিল সেই অপরাধী। জ্যাং নানগ্যাম যখন ছোট সাইকে সেই মা আর ছেলের আসল রূপের কথা বলল, ছোট সাই তখন স্তম্ভিত হয়ে গেল। তার মাথায় একটা আইডিয়া এলো, সবই কি তাহলে মেয়েটির বাবার প্রতিশোধ? ছোট সাই মেয়েটির বাবা ইয়াং সাং মোলের কাছে গেল। উদ্দেশ্য ছিল শুধু আলিবাই চেক করা, কিন্তু ইয়াং সাং মোল সাথে সাথে সব দোষ স্বীকার করে নিল। সে থানায় গিয়ে খুনের খুঁটিনাটি সব খুলে বলল, শুধু বলতে পারল না ইটটা কোথায় ফেলেছিল। কিন্তু ডিটেকটিভ জ্যাং নানগ্যামের মনে খটকা রয়ে গেল। সে ইয়াং সাং মোলকে সিগারেট খাওয়ার অফার করল, কিন্তু সে জানালো অনেক আগেই সিগারেট ছেড়ে দিয়েছে। ডিটেকটিভ তখনই বুঝে গেল সে আসল খুনি নয়, কারণ তদন্তে দেখা গিয়েছিল মৃতদেহগুলোর মুখে সিগারেটের পোড়া দাগ ছিল, আর খুনি ছিল ডান হাতি, কিন্তু ইয়াং সাং মোল ছিল বাঁ হাতি। ডিটেকটিভ নিশ্চিত হলো সে আসল খুনি নয়, বরং সে আসল খুনিকে আড়াল করছে। জ্যাং নানগ্যাম যখন তার মনস্তাত্ত্বিক চাপের মুখে সত্য বের করার চেষ্টা করছিল, ঠিক তখনই গ্রুপের লিডার এসে বাধা দিল। সে জ্যাং নানগ্যামকে ধমক দিয়ে বলল, আসামি নিজেই যখন দোষ স্বীকার করেছে, তাহলে নতুন করে তদন্তের কি আছে? জ্যাং নানগ্যাম যুক্তি দিল যে এখনো কোনো অকাট্য প্রমাণ নেই, সে কেন অহেতুক নিজের ওপর দায় নিচ্ছে। 그 이유를 알아봐야 될 거 아니에요. এদিকে টি কফিতে ছোট সাইকে মন খারাপ দেখে জ্যাং নানগ্যাম ভাবল সে মামলার চাপে ভেঙে পড়েছে, কিন্তু ছোট সাই জানালো সে আগেই মৃত ছেলের পরিবারকে বলে দিয়েছে যে খুনি ধরা পড়েছে। জ্যাং নানগ্যাম হতভম্ব হয়ে গেল। 결과 조치했어? 방금 나가셨습니다. এদিকে ইয়াং সাং মূল মুক্তি পেয়ে জেল থেকে বের হতেই একটা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিল। গাড়িটি চালাচ্ছিল সেই মৃত ছেলের মা। জ্যাং নানগ্যাম কিছুই করতে পারল না। অবচেতন মনে ইয়াং সাং মোলের মনে পড়ল সে আসলেই সেই রাতে ওই দুই শয়তানকে মারতে চেয়েছিল, কিন্তু ভয়ে পিছিয়ে গিয়েছিল। আর যখন সাহস নিয়ে এগিয়ে এলো, দেখল তারা আরেকজনের সাথে মারামারি করছে, আর সেই আসল খুনি ছিল ইটাং। এদিকে শরীর জুড়ে রক্ত মেখে ইটাং ঘুম থেকে জেগে উঠল। সে দেখল মেঝেতে হাতুড়ি, রক্তমাখা ইট, সিগারেটের বাট আর একটা চিরকুট পড়ে আছে। ইটাং বুঝতে পারল সে গতরাতে আবারও খুন করেছে। যদিও সবটাই পরিস্থিতির শিকার, কিন্তু এই নিয়ে 4 জনকে সে মেরে ফেলেছে। প্রচণ্ড অপরাধ বোধে সে সব প্রমাণ গোছাতে শুরু করল। ভেবেছে থানায় গিয়ে সব স্বীকার করবে। যাওয়ার আগে সে দোকানের মালিকের পাওনা টাকাটা আলাদা করল, বাকি সব টাকা মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। থানায় যাওয়ার পথে হঠাৎ এক ছিনতাইকারী তার ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগসহ সেই টাকা আর প্রমাণগুলো সমুদ্রে ফেলে দিল। তার সব প্রমাণ মুছে গেল। ইটাং সত্যি কত ভাগ্যবান। ইটাং অ্যাম্বুলেন্সের ভেতর বসে আকাশ পাতাল ভাবছে। মেয়ের বাবা ছিল একজন সাধারণ মানুষ, যার একমাত্র ভরসা ছিল তার মেয়ে। সে কত স্বপ্ন দেখত, মেয়ে বড় হবে, ভালো ভার্সিটিতে পড়বে, বিয়ে করবে, তার ঘর আলো করে নাতি নাতনি আসবে, কিন্তু সেই সব সুন্দর স্বপ্ন ওই দুই শয়তান ধনির দুলাল শেষ করে দিল। মেয়ের ওপর ওই দুই বখাটের অমানসিক নির্যাতনের পর ইয়াং সাং মোল রাত দিন যন্ত্রণায় ছটফট করছিল, আর শেষ পর্যন্ত তার মেয়ে সেই ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সেদিন থেকেই সাং মোল মদে ডুবে থাকত। যার সাথেই দেখা হতো তাকেই মেয়ের কষ্টের কথা বলতো। একদিন তার সাথে এক রহস্যময় ব্যক্তির দেখা হয়। সেই ব্যক্তি সাং মোলকে বলে, আমি জানি তুমি তাদের মারতে চাও, কিন্তু তোমার পক্ষে সেটা সম্ভব না। সে এক পর্যায়ে সাং মোলকে সাহায্য করার কথা বলে। কয়েকদিন পর সাং মোল ছুরি নিয়ে ওই দুই শয়তানের পেছনে ঘুরতে শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে তার সাহস কুলায় না। তখন ওই রহস্যময় ব্যক্তি তাকে মেসেজ পাঠিয়ে উৎসাহিত করে, বলে তার চিন্তার কিছু নেই, বাকিটা সে সামলে নেবে। তবে সাং মোল যখন সাহস সঞ্চয় করে আবারও
প্রতিশোধ নিতে গেল, দেখল অন্য কেউ আগেই কাজটা করে ফেলেছে। সে আর কেউ নয়, চোই ইটাং। ইটাং ইট দিয়ে ওই দুই বখাটাকে পিটিয়ে মেরে ফেলেছে আর নিজেও আঘাত পেয়ে সেখানেই জ্ঞান হারালো। এরপর সাংমোল এবং সেই রহস্যময় ব্যক্তি মিলে ইটাংকে বাড়িতে পৌঁছে দিল, ঘটনাস্থল থেকে সব প্রমাণ সরিয়ে আনলো এবং ইটাংয়ের জন্য একটা চিরকুট রেখে দিল। পরের দিন ইটাং ঘোর কাটার পর অস্পষ্টভাবে মনে করতে পারল কেউ তাকে বাসায় দিয়ে গেছে, আর তার চিন্তা বাড়ল এই ভেবে যে সে আবারও কাউকে মেরে ফেলেছে। যদিও সবটাই ছিল পরিস্থিতির শিকার, কিন্তু এই নিয়ে 4 জনকে সে শেষ করে ফেলেছে। অপরাধবোধে ইটাং সব প্রমাণ নিয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু পথে ছিনতাইকারীরা তার ব্যাগ কেড়ে নিল। টাকাগুলো নিয়ে তারা ব্যাগটা সমুদ্রে ফেলে দিল, ফলে সব প্রমাণ চিরতরে হারিয়ে গেল। ইটাং নিজেই অবাক, সে কি আসলেই ভাগ্যবান নাকি অভিশপ্ত। অন্যদিকে সাংমোল সেই রহস্যময় ব্যক্তিকে ধন্যবাদ জানাতে গিয়ে নিজে পুলিশের কাছে দোষ স্বীকার করল, কিন্তু ডিটেকটিভ জ্যাং নান গ্যাম তার মিথ্যা ধরে ফেলল এবং তাকে ছেড়ে দিল। তবে থানা থেকে বেরোতেই এক বিলাসবহুল গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে উড়িয়ে দিল, আর সেটা ছিল মৃত সেই বখাটেদের একজনের মা। সাংমোল হাসপাতালে ইটাং এর সাথে দেখা পেল। সে ইটাংকে সাবধান করে দিয়ে বলল, পুলিশ কাছেই আছে, এখনই পালাও। ইটাং বুঝে গেল এই সেই লোক যে তাকে রাতে বাড়িতে দিয়ে গিয়েছিল। ইটাং যখন কারণ জানতে চাইল, সাংমোল তাকে বলল চিরকুটের নির্দেশনা মানতে। 맞습니다. ইটাং হাসপাতাল থেকে দৌড়ে পালালে ডিটেকটিভ নান গ্যাম তাকে দেখে ফেলল। পুলিশের সহজাত প্রবৃত্তি তাকে বলল ইটাংয়ের সাথে কোনো বড় রহস্য জড়িয়ে আছে। সে পিছু নেওয়ার ঠিক আগেই খবর পেল ইয়াং সাংমোল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। তার এই মৃত্যুতে বড়লোকদের সন্তানদের খুনের কেসটা আর এগোবে না। বাড়িতে ফিরে ইটাং চিরকুট অনুযায়ী এক গোপন চ্যাট রুমে লগ ইন করল। ওপাশ থেকে সেই রহস্যময় ব্যক্তি তাকে হ্যালো জানালো। ভয়ে ইটাং তাকে ব্লক করে দিল। অপরাধ বোধে সে পরিবারকে মিথ্যা চিঠিতে কানাডায় পড়তে যাওয়ার কথা বলে বাড়ি ছাড়ল, কিন্তু আসলে সে আত্মগোপন করতে চাইল। পথে দেখল খবরে বলছে বড় লোকদের সন্তানদের খুনের কেস ক্লোজড, আর ওই ছেলেরা আসলে নিজেরাও ভয়ঙ্কর অপরাধী ছিল। সেই মা যে সাংমোলকে ধাক্কা মেরেছিল সেও জেলে গেল। ইটাং বুঝতে পারল তার ভাগ্য সত্যি দুঃখর। সে যাদের মেরেছে তারা সবাই পাপিষ্ঠ ছিল, কিন্তু রহস্যময় ওই লোকটার পরিচয় সে বের করতে পারল না। একদিন মেট্রো ট্রেনে রহস্যময় ব্যক্তি নিজেই তার সামনে এসে হাজির হলো। 4 জনকে মারার পর ইটাং বুঝতে পারল তার এক বিশেষ ক্ষমতা আছে। পাপিষ্ঠ কেউ কাছে আসলেই তার গায়ে কাটা দেয়। যেমন এই মুহূর্তে একজন স্যুট পরা লোক তার পাশে দাঁড়াতে তার সেই অনুভূতি শুরু হলো। পরের দিনই সেই লোক নদীতে মরা অবস্থায় পাওয়া গেল। ইটাং আসলে একজন পাপিষ্ঠ নিধনের যন্ত্র। সে অনেকবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, আর তার সামনে হাজির হলো রবিন নামের এক অদ্ভুত ছেলে। রবিন ছোটবেলায় চোখের সামনে তার মা বাবাকে ডাকাতদের হাতে মরতে দেখেছিল, কিন্তু পুলিশ তাদের ধরতে পারেনি। প্রতিশোধ নেওয়ার জন্য রবিন নিজেকে তৈরি করতে চেয়েছিল, কিন্তু বুঝতে পারল সে যোদ্ধা হওয়ার যোগ্য নয়। তাই সে ইটাংকে তার যোগ্য সঙ্গী হিসেবে বেছে নিল। রবিন ইটাংকে বাড়িতে নিয়ে এলো, বলল তাদের দেখা হওয়াটা নিয়তি। রবিন একজন সুপার হ্যাকার। সে সহজেই পুলিশের সিস্টেম হ্যাক করে দেখে ফেলেছে যে ইটাংয়ের ধারা না পড়ার কারণগুলো আসলে ছোট ছোট সব দৈব দুর্ঘটনা। রবিন ইটাংকে বলল ওই রাতে সে আর সাংমোলি তাকে বাসায় দিয়ে এসেছিল। সে ইটাংকে নিজের সব সম্পদ দিয়ে দিল শুধু এই পথ চলার জন্য। 아니, 저는 그러니까 당신은 잘못한 게 একদিন গভীর চিন্তার পর ইটাং গোপন আলমারি খুলল, দেখল ভেতরে টাকার পাহাড়, অপরাধীদের ফাইল আর হত্যার সব সরঞ্জাম। রবিন তাকে বলল তার সহজাত ক্ষমতাই বলে দেয় কে মানুষ আর কে পাপিষ্ঠ। ইটাং এবার পরীক্ষা করতে বেরোলো। পথে এক লোকের সংস্পর্শে আসতেই সে বুঝতে পারল লোকটা অপরাধী। সে তাকে অপহরণ করল। লোকটা নিজেকে প্রমাণের চেষ্টা করল যে সে একজন সম্মানিত সরকারি উকিল, কিন্তু রবিনের হ্যাকিংয়ে বেরিয়ে এলো তার সব বিকৃত যৌন অপরাধ। 그거 내가 설명할 수 있어요. ইটাং তাকে শেষ করে দিল, আর পরদিন লোকটার লাশ নদীতে পাওয়া গেল। ইটাং হয়ে উঠল শহরের অন্ধকার জগতের ত্রাতা। 4 মাস কেটে গেল। একের পর এক খুনে পুলিশ দিশেহারা। নান গ্যামের সন্দেহ হলো রবিন নামের সেই ছোট ছেলেটার উপর। সে রবিনের ঘরে নজরদারি শুরু করলো, কারণ একসময় রবিন পুলিশের ইনফরমার হিসেবে কাজ করত। ঠিক সেই সময় নান গ্যাম দেখল ইটাং ডেলিভারি বয় হিসেবে সেখানে এসেছে। নান গ্যাম নিশ্চিত হলো রবিন আর ইটাং একজোট। সে সরাসরি রবিনের রুমে ঢুকে পড়ল, কিন্তু রবিন অত্যন্ত চতুর। 이 사람도 네가 그래준 거야? 죽이긴 뭘 죽여요? এদিকে পুলিশের অন্য দল ইটাংকে ধাওয়া করে এক গলিতে ধরে ফেলল। নান গ্যাম রবিনের রুমে তাকে মারধর করে সত্যি বের করার চেষ্টা করল, কিন্তু রবিন সবটাই আগে থেকে ছক করে রেখেছিল। আসল ক্যামেরা ছিল দেয়ালে ঝোলানো ছবির পেছনে। ঘটনা প্রকাশ হওয়ার পর পুলিশ প্রশাসন নান গ্যামকে সাময়িক বরখাস্ত করল। অন্যদিকে একজন পুলিশ পরিচয়ধারী ব্যক্তি এক ডেলিভারি বয়কে আটকে ইটাংয়ের ছবি দেখিয়ে জানতে চাইল সে তাকে চেনে কিনা। 상효이는 কিম গিউন মোর জীবনটা এক অপরিচিত মানুষের আবির্ভাবের পর পুরোপুরি ওলটপালট হয়ে যায়। একদিন গিউনমোর মা তাকে দেখতে বুছানে আসে। দুজনে বসে যখন খাচ্ছিল, গিউনমো খেয়াল করল এক লোক তাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
চোখাচোখি হওয়ার পরও সেই অচেনা লোকটার নড়াচড়া নেই। গিউনমোর ভেতরে জমে থাকা অনেক দিনের কষ্ট আর রাগ সেই মুহূর্তে ফেটে পড়ল। সে রাগে রিয়্যাক্ট করে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। পরে জানা গেল লোকটা আসলে তার প্রাইমারি স্কুলের ক্লাসমেট, নাম তার সং মিয়ং। মুহূর্তের মধ্যে পরিস্থিতি খুব অস্বস্তিকর হয়ে গেল। এরপর তারা একটা ক্যাফেতে গিয়ে বসল। মিয়ং জানালো সে কাজের সুবাদে 1 বছরের জন্য বুসানে এসেছে আর খুব শিগগিরই ফিরে যাবে। ক্যাফেতে বসে গিউনমোর অবস্থা দেখে মিয়ং অনেকটা আন্দাজ করে ফেলল কি ঘটেছিল। তাই সে পুরনো দিনের কথা তুলে পরিবেশটা সহজ করার চেষ্টা করল। আড্ডা শেষে মিয়ং তাকে বাসায় পৌঁছে দিল। যাওয়ার সময় নাম্বার নিতে চাইলেও গিউনমো তা দিল না। কিন্তু মিয়ং হার মানার পাত্র নয়। কয়েকদিন পরই গিউনমো তার একটা ফোন পেল। সে তো অবাক, মিয়ং তার নাম্বার পেল কোথায়। কিন্তু লোকটার পরের কথা শুনে সে আরও চমকে গেল। দুজনের জীবনের মিল দেখে গিউনমো তার উপর ভরসা করতে শুরু করল। মিয়ং জানালো তার পরিবার ও বাগদত্তা সবাই তাকে ছেড়ে চলে গেছে। গিউনমো তাকে সাহায্য করার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করল। আর এভাবেই দুজন কাছাকাছি এলো। কিন্তু গিউনমো তখনও জানত না যে লোকটা তার সাথে এত মিষ্টি ব্যবহার করছে সে আসলে তার আগের প্রেমিকের চেয়েও বড় শয়তান। মিয়ংয়ের সেই বাগদত্তার সাথে তার ব্রেকআপ আসলে হয়নি। মিয়ং আসলে গিউনমোর ভিডিওগুলোর নিয়মিত ভক্ত ছিল। তার কাছাকাছি যাওয়ার জন্য সে তার বাসার ময়লার স্তূপ ঘেটে কুরিয়ারের স্লিপ থেকে নাম্বার চুরি করেছে। এমনকি মিয়ং যে প্রেম ঘটিত কোনো প্রতারণার শিকার সেটা পুরোটাই ছিল গিউনমোর সহানুভূতি পাওয়ার জন্য তার সাজানো নাটক। কিন্তু মিথ্যা তো বেশি দিন টিকে না। জানান বা বদমাশ মিয়ংয়ের আসল রূপ খুব দ্রুত বেরিয়ে এলো। ধরা পড়ার পর উল্টো সে গিউনমোকেই দোষারোপ করল যে মেয়েটি নাকি তাকে প্রলুব্ধ করেছে। এই কথায় গিউনমো ভেঙে পড়ল। সে রাগের মাথায় চিৎকার করে বলল সে মিয়ংয়ের সব সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। তাদের ধস্তাধস্তির মাঝখানে মিয়ং ভুলবশত গিউনমোকে গলা টিপে মেরেই ফেলল। পরদিন সকালেই গিউনমোর বাসায় আগুন লাগার খবর এলো। মিয়ং নিজের অপরাধ ঢাকতে নিজেই আগুন ধরিয়ে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছে। এই নিউজটা ডিটেকটিভ জ্যাং নানগ্যামের চোখে পড়ল। আসল কথা হলো খুনিদের জম চই ইটাং পুলিশ থেকে বাঁচতে সিউল থেকে বুসানে চলে এসেছে। সে এখন সুপারমার্কেটে কাজ করছে। কিন্তু তার সব খবরই নানগ্যামের কাছে পৌঁছে যাচ্ছে। নানগ্যাম বুসানের পুলিশকে অ্যালার্ট করে রাখল যেন সব অস্বাভাবিক মৃত্যুর দিকে নজর রাখা হয়। গিউনমোর এই কেসটা নানগ্যামের নজরে আসার কারণ যে সুপারমার্কেটে সে কাজ করে সেখানেই ইটাংও কাজ করে। ইটাংয়ের সহকর্মীদের কাছে শুনল গিউনমো আর নেই। ইটাংয়ের সাথে তার তেমন জানাশোনা ছিল না। তবে গিউনমো যখন এখানে নতুন আসে তখন এক খদ্দের তাকে অপমান করছিল। ইটাং তখন সিফুড সেকশনে ছিল। সে চুপ না থেকে গিউনমোর হয়ে খদ্দেরকে টাইট দিয়ে দিয়েছিল। গিউনমো সেই দৃশ্যটা দেখেছিল। পরে একদিন তারা একসাথে ধূমপান করার সময় গিউনমো তাকে ধন্যবাদ জানিয়েছিল। ইটাং তখনই বুঝতে পেরেছিল মেয়েটার জীবনে অনেক কষ্ট আছে, তাই তার মৃত্যুতে সে অবাকই হলো। সে যখন অবাক হয়ে দাঁড়িয়েছিল তখন খেয়াল করল একজন লোক তাকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে। এই সেই লোক যে সিউলের নুডলস রেস্টুরেন্টে ইটাংকে খুঁজেছিল। নাম তার সং চুন। ইটাংয়ের ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল লোকটা বিপজ্জনক। ইটাং সাথে সাথে কাপড় বদলে পালানোর ছক কষল। কিন্তু তখনই আবার নানগ্যাম সামনে হাজির। ইটাং ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দিয়ে ওয়্যারহাউসের ভেতরে ঢুকে গেল। কিন্তু সেখানে সংচুন আগে থেকেই ওত পেতেছিল। ইটাং হোঁচট খেল। সংচুন সেখানে কেন ইটাং বুঝতে পারল না। কিন্তু হঠাৎ তার শরীরের লোম খাড়া হয়ে গেল। সে টের পেল এই লোকটা অনেক খুনের সাথে জড়িত। সংচুন কিছু বলার আগে ওয়্যারহাউসের দরজায় শব্দ হলো। ইটাং সেই সুযোগে ধা করে বেরিয়ে গেল। নানগ্যাম যখন সেখানে পৌঁছল তখন ঘর খালি। এর মধ্যে খবর এলো সুপারমার্কেটের সিসিটিভি ফুটেজ চুরি হয়েছে আর চোরটা ছিল সংচুন। সে ফুটেজটা দেখছিল আর অচনাকাইভাবে গিউনমোর মৃত্যুদিনের ফুটেজে দেখল সে একটা লোকের সাথেই ছিল। এদিকে মিয়ং ডাক্তারকে জিজ্ঞেস করে জানতে পারল তার একটা গোপন রোগ হয়েছে। সে ভয়ে তার বাগদত্তার কাছে ক্ষমা চাইতে ফোন করল, কিন্তু বাগদত্তা কাঁদছে। এদিকে সংচুন তার পিছু নিয়েছে। সে বাসায় ঢুকতেই সংচুন তাকে বেঁধে ফেলে। সংচুন জানালো সে এমন এক লোককে খুঁজছে যে মিয়ংয়ের মতো বদমাশদের শায়েস্তা করে, আর এবার সে ইটাংকে না পেয়ে মিয়ংয়ের ওপরই হাত চালাবে। এদিকে ইটাং তার পার্টনার রবিনকে ফোন করে সব জানালো। সে অস্থির বোধ করছে কারণ কিছু মার্ডার সে করেনি। রবিন তাকে লুকিয়ে থাকতে বলল। সংচুনের চাপে মিয়ং স্বীকার করল যে সেই গিউনমোকে মেরেছে। স্বীকারোক্তি লিখে দেবার পরও তার রেহাই নেই। সংচুন খুব সাবধানে সব গুছিয়ে রেখেছিল। কিন্তু নিউজে শুনল ইলেকট্রিক চুলার শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সে আইডিয়া পেয়ে সেটাকেই খুনের আলামত হিসেবে সেট করল। সংচুন চলে যাওয়ার পর ইটাংয়ের কাজের জায়গায় নানগ্যাম আর পুলিশের দল হাজির হলো। তারা জানালো চাবি চুরি হয়েছে। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখল মেঝে সাদা পাউডারে ভর্তি। এদিকে নানগ্যামের কলিগ দেখল অদ্ভুত কাণ্ড। যেখানে খুনি হলো এ, আলামত মুছেছে বি, কিন্তু পালাচ্ছে সি।
আসল ঘটনা হলো সকালে এক লোক লিফটে তাকে সালাম দেয়নি বলে এক লোক রাগের মাথায় বোয়ান অফিসের চাবি চুরি করে মহিফায়ার বা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে পুরো ঘরে সাদা পাউডার ছিটিয়ে দিয়েছে। এই পাউডার ছিটিয়ে দেওয়ার ফলে সেই লোকটার সব অস্তিত্ব মুছে গেছে। আর সেই লোকটা হলো ইটাং। জগমলো যে ছিল সে ভুল করে ইটাংকে খুনি ভেবেছিল। ইটাং আসলে অপরাধীদের শায়েস্তা করে, কিন্তু এখন সে নিজেই ভয় পাচ্ছে। সাবওয়েতে সে দেখল এক লোক মেয়েদের উত্তেজক করছে, কিন্তু পুলিশ খুঁজছে বলে ইটাং আর সাহস দেখালো না। সে দেখল সমাজে এমন অনেক লোক আছে যারা অপরাধ করে। সে দেখল এক দম্পতি নিয়ম না মেনে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছিল। ছেলেটা ড্রাইভারকে গালি দিল। তখন আরেকজন লোক এসে সেই দম্পতিকে ধরে নিয়ে গিয়ে ব্যালকনিতে আটকে মারল। সেই লোকটা হলো সংচুন। সে রবিনকে চেনে। রবিন আগে সংচুনকে ভালো মানুষ ভেবেছিল, পরে বুঝতে পেরেছে সে খুনি। এখন সংচুন ইটাংকে খুঁজছে। এদিকে নানগ্যামও সংচুনকে নজরে রাখছে। বিস্ফোরণে আহত পুলিশ অফিসার সাই জ্ঞান ফেরার পর প্রথম কাজ ছিল তার পার্টনার জ্যাং নানগ্যামকে ফোন করা। সে জানাল মিয়ংয়ের বাসার বাইরে সে সেই ভয়ঙ্কর লোক সংচুনকে দেখেছে যাকে নানগ্যাম এতদিন ধরে খুঁজছিল। সাইয়ের ধারণা ইটাং, রবেন আর সংচুনের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর যোগাযোগ আছে। জ্যাং নানগ্যাম যেহেতু তখন সাসপেন্ড ছিল, তাই সাই তাকে সাহায্য করার প্রস্তাব দেয়, কিন্তু নানগ্যাম তাকে আপাতত সুস্থ হওয়ার পরামর্শ দিয়ে সংচুনের ধারে কাছে না যাওয়ার হুঁশিয়ারি দেয়। কিন্তু সাই নাছোড় বাঁধা। সে হাসপাতাল থেকে একাই রবিনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দুর্ভাগ্যবশত সেখান থেকে বেরোনোর সময় সংচুনের সাথে তার দেখা হয়ে যায়। দুজনের মধ্যে শুরু হয় মারামারি, কিন্তু সাই আহত থাকায় সেই সাইকোপ্যাথ সংচুনের সাথে পেরে ওঠেনি। সংচুন তাকে জানালা বেয়ে নিচে ফেলে দেয়। সাইয়ের এই ভয়াবহ অবস্থার কথা শুনে নানগ্যামের রাগ আর সহ্য হল না। অন্যদিকে রবিন থানায় গিয়ে নানগ্যামের সাথে আলাদাভাবে কথা বলতে চাইল। সে সংচুনের বিরুদ্ধে অনেক প্রমাণ হাজির করে পুলিশকে বলল তাকে গ্রেপ্তার করতে, কিন্তু নানগ্যামের মনে তখন চরম ক্ষোভ। সে রবিনকে আর বিশ্বাস করতে পারছে না, কারণ অতীতে রবিনের লুকোচুরি আর প্রশ্রয়ের কারণেই সংচুনের মতো লোক এত বছর আইনের হাত থেকে বেঁচেছিল। নানগ্যাম পরিষ্কার বলে দিল সে আর রবিনের সাথে কোনো কাজ করবে না। এদিকে ইটাং একটা মোটেল রুমে নিজেকে লুকিয়ে রেখেছে। সে বুঝতে পারছে না কি করা উচিত। হঠাৎ নিউজে দেখল এক লোক খুন করে পালিয়েছে। ইটাং অবাক হয়ে দেখল অপরাধী আর কেউ না, সেই একই লোক যাকে সে গেম খেলার সময় অদ্ভুত এক অনুভূতি পেয়েছিল। সে বুঝতে পারল সে চাইলে অপরাধীকে আগেই আঁচ করতে পারে। সে আর পালিয়ে থাকতে রাজি নয়। অন্যদিকে নতুন পুলিশ প্রধান নানগ্যামের কাছে এসে তাকে কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন, কারণ সবাই জানে সংচুনকে চেনার একমাত্র লোক নানগ্যাম। জানা গেল সংচুন যাদের মেরেছিল তাদের মধ্যে মেয়েটি ছিল বড় এক ধনকুবেরের নাতনি। তাই পুরো বিষয়টাতে এখন সরকারি চাপ অনেক বেশি। 나도 이번에 출세 한번 해봅시다. রবিন ততক্ষণে ধনকুবেরের কোম্পানির লোকেদের সাথে দেখা করে সংচুনকে ধরার পরিকল্পনা করছে। ঠিক তখনই ইটাংয়ের ফোন আসে। রবিন তাকে লুকিয়ে থাকতে বলে, কারণ সংচুন তার কারণেই ইটাংয়ের পেছনে লেগেছে। কিন্তু ইটাং উল্টো সংচুনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। 진짜? রবিন তার ভাড়াটে গুন্ডাদের নিয়ে সংচুনকে ধরতে গেল, কিন্তু সংচুন আগে থেকেই বুঝতে পেরেছিল সে ফাঁদে পড়তে যাচ্ছে। সে জায়গা বদলে পরিত্যক্ত এক ডান্স হলে চলে যায়, কিন্তু রবিন ইটাংয়ের ফোনে জিপিএস ট্র্যাক করে রাখায় তারাও সেখানে পৌঁছে গেল। ইটাং অবশেষে সামনাসামনি দেখল সেই লোকটিকে যাকে সে খুব ভয় পায়। সংচুন এসে ইটাংকে তার দলে নেওয়ার প্রস্তাব দিল। সে এমন একজন সঙ্গী চায় যে অপরাধীদের খুঁজে পেতে তার মতো দক্ষ, যাতে তার আর ভুল করে কাউকে মারতে না হয়। কিন্তু ইটাং মনে মনে সংচুনকে তার শিকার ভেবেছে, কারণ সে মনে করে এমন খুনি এই পৃথিবীতে থাকার যোগ্য নয়। সংচুন যখন চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল, ইটাং তাকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করল, কিন্তু সংচুন নিজেও পুলিশ ব্যাকগ্রাউন্ডের হওয়ায় সেটা বুঝে গেল এবং ইটাংকে আছাড় দিয়ে ফেলে দিল। সংচুন ইটাংকে মাটিতে চেপে ধরে বলল তার কোনো নীতি বা আদর্শ নেই, সে কেবল একজন দুর্বল খুনি মাত্র। সংচুন যখন তাকে মারতে যাবে তখনই ধনকুবেরের গুন্ডারা সেখানে হামলা চালালো। ইটাং কোনো মতে পালিয়ে গেল। ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা গেল। সংচুনের কাছে পিস্তল ছিল, কিন্তু ভাগ্য ভালো যে সেটা ছিল ব্ল্যাঙ্ক শট বা ফাঁকা গুলি। গুন্ডারা ভিড় করে এলো, কিন্তু সংচুনের মতো অভিজ্ঞ খুনি আর পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোকের সামনে তাদের কোনো ক্ষমতা নেই। সংচুন সবাইকে একের পর এক শেষ করে দিল। কিছুক্ষণ পর পুলিশ যখন সেখানে পৌঁছালো, তারা দেখল সব লাশ পড়ে আছে। বোঝা গেল সংচুন এবার ধনকুবেরের দিকেই যাচ্ছে। সেই ধনকুবের বুড়ো লোকটা আইন আর দুর্নীতিকে পকেটে নিয়ে চলত। এমনকি জেলে গেলেও সে ভাবত ওটা 5 স্টার হোটেল। কিন্তু সংচুন দমে যাওয়ার লোক নয়। সে ঠিকই সেই ধনকুবেরের ভিলার ঠিকানা বের করে ফেলল। নানগ্যামও বুঝে গেল সংচুন সেখানেই যাবে। 전데요. 회장님이
혼자 있고 싶다고. নানগ্যাম যখন ভিলার ভেতরে ঢুকল ততক্ষণে সংচুন তার সূচ দিয়ে ধনকুবেরের গলায় আঘাত করে ফেলেছে। সংচুন বলল সে এই শয়তানকে মারার পর সারেন্ডার করবে, কিন্তু নানগ্যাম তার কথায় বিশ্বাস করে না। কথা বলার এক পর্যায়ে সংচুন টের পেল নানগ্যামের সাথে তার পুরনো সম্পর্ক আছে। অনেক বছর আগে সংচুন নানগ্যামের বাবার শিষ্য ছিল, কিন্তু এক ঘটনায় সে তার শিক্ষককে পঙ্গু করে দিয়েছিল। নানগ্যাম এতদিন তাকেই খুঁজছিল। নানগ্যাম গুলি করতে ইতস্তত করলে সংচুন তাকে তাচ্ছিল্য করতে লাগল। শেষ পর্যন্ত কলিগদের বাধায় নানগ্যাম গুলি করল না। 이래도 ধনকুবের মারা গেল আর সংচুনকে গ্রেপ্তার করা হলো। কিন্তু পুলিশের নতুন কর্তার কাছে নানগ্যামের বাবার খবর শুনে সংচুনের মাথায় আবারও এক নোংরা বুদ্ধি এলো। জেলে যাওয়ার পথে সে কৌশলে 2 পুলিশকে আক্রমণ করে পালিয়ে গেল। রবিন ইটাংকে বলল সংচুন যখন আবার পালিয়ে গেছে তাদের এখনই পালানো উচিত। তারা সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে চলে যাওয়ার। কিন্তু পুলিশ সন্দেহ করল যে রবিন আর ইটাং আসলে সংচুনেরই সহযোগী, তাই তাদের বিরুদ্ধেও ওয়ারেন্ট জারি হলো। পালানোর জন্য তারা যখন নৌকার ব্যবস্থা করল সংচুন আবার রবিনের সাথে যোগাযোগ করতে চাইল। রবিন চাইছিল ইটাংকে আর বিপদে ফেলতে না চায়, তাই সে বলল তারা আলাদা পথে গিয়ে বন্দরে দেখা করবে। কিন্তু ইটাং আগেভাগেই রবিনের ফোনে লোকেশন ট্র্যাক করে রেখেছিল। বন্দর গিয়ে ইটাং দেখে রবিন নেই। আসলে রবিন নানগ্যামের কাছে গেছে সাহায্য চাইতে, কারণ সে জানে নানগ্যামই একমাত্র লোক যে সংচুনকে থামাতে পারবে। নানগ্যাম ঠিক তখনই হাসপাতালের একটা ফোন পেল, তার বাবা মা বিপদে পড়েছেন। আধ ঘন্টা আগেই সংচুন পুলিশ অফিসার জ্যাং নানগ্যামের বাবার হাসপাতালের কেবিনে গিয়ে হাজির হয়। সংচুন ছোটবেলায় খুব অসহায় ছিল, কারণ তার বাবা মা ছিল খুনি, আর সেই কলঙ্ক নিয়ে সে পুলিশের চাকরিতে ঢুকলেও তাকে পদে পদে অপমান করা হতো। তবুও সে কাজ ছেড়ে চলে যায়নি, কারণ সেখানে তার উপকারকারী অফিসার জ্যাং জাসু ছিলেন। বাবা মা গ্রেপ্তার হওয়ার পর ছোটবেলার ক্ষুধার্ত সংচুনকে তিনিই বাঁচিয়েছিলেন। কিন্তু সংচুন কোনোদিন ভাবতেও পারেনি যে তার সেই ত্রাণকর্তা আসলে এক শয়তান। পুলিশ ক্যান্টিনের হোয়াং আন্টি ছিল একমাত্র মানুষ যে সংচুনের সাথে ভালো ব্যবহার করত। তিনি অবসর নিয়ে বাড়ি ফিরছিলেন বলে সবাই মিলে কিছু টাকা তোলার পরিকল্পনা করল। সেটা শুনে অফিসার জ্যাং জাসু এক বাক্স মদ নিয়ে এলেন। সংচুন ভাবল অফিসার খুব দয়ালু, কিন্তু সেই মদ আন্টিকে দেওয়ার পর জানা গেল ওটা আসলে অন্য কাউকে দেওয়ার জন্য ছিল। 왜요? 아줌마도 아니야? 아, 절대는 아니에요. 저기 지금 가가지고 누구한테 좀 전해달라고 해가지고. পরের দিন সকালে এক ভয়াবহ খবরে সংচুনের চোখ চড়ক গাছ। হোয়াং আন্টি চোরাচালানের দায়ে গ্রেপ্তার হয়েছেন, আর সেই মদের বাক্সের ভেতর ছিল অবৈধ সাদা পাউডার। সংচুন ভাবল হয়তো অপরাধীদের ধরতেই অফিসার এটা করেছেন, কিন্তু অফিসারকে জিজ্ঞেস করতেই সে পাল্টা তাকে গালাগালি আর মারধর করল। সংচুন বুঝতে পারল যাকে সে দেবতার মতো মানত সে আসলে এক দুর্নীতিবাজ পুলিশ, যে নিরীহ মানুষদের ব্যবহার করে চোরাচালান করত। শুধু তাই না, তার প্রমোশন আটকে দেওয়ার পেছনেও ছিল সেই অফিসারেরই হাত। অফিসার তাকে ব্যঙ্গ করে বলেছিল সেও তার বাবা মায়ের মতোই খুনি হবে। এই অপমানে সংচুন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে লাঠি দিয়ে অফিসার জ্যাং জাসুকে পিটিয়ে প্রায় মেরে ফেলেছিল। সেই থেকে সে পলাতক, আর নিজেকে মনে করে এক বিচারক যে সমাজ থেকে পাপ দূর করবে। 10 বছর পর যখন সে জানল যে সেই অফিসার এখনও বেঁচে আছে, সে তাকে খুন করতে গিয়েছিল। নানগ্যাম যখন হাসপাতালে পৌঁছাল ততক্ষণে তার বাবা মারা গেছেন, যদিও তার মা প্রাণে বেঁচে গেছেন। এই চরম শত্রুতার কারণ বুঝে নানগ্যাম ক্রুদ্ধ হয়ে রবিনের সাথে হাত মেলালো। রবিন জানত সংচুন শেষ হওয়ার পর তাদের পালা, তাই সে একটা ছক কষল। সে নিজেই ধরা দেবে যাতে ইতাং রেহাই পায়। ওদিকে ইতাং ব্যাগ থেকে রবিনের চিঠি পেল। রবিন লিখেছে সে ইতাংকে বিপদে রেখে যেতে পারবে না, সে একাই সংচুনকে থামাবে। ইতাং বুঝতে পারল আর লুকোনোর সময় নেই। সে দ্রুত গাড়িতে করে রওনা দিল। রবিন আর নানগ্যাম সেই ওয়্যারহাউসে পৌঁছালো যেখানে সংচুন লুকিয়েছিল। সংচুন তাদের দেখে হাসল আর নানগ্যামের বাবার কথা তুলে উপহাস করল। ঠিক তখনই জিপিএস দেখে ইতাং সেখানে উপস্থিত হলো। সংচুন তো তাদের সবাইকে একসাথে পেয়ে মহাখুশি। এক পর্যায়ে ইতাং সুযোগ বুঝে সংচুনকে ছুরি মারল। তাদের ধস্তাধস্তির সময় নানগ্যামও বন্দুক বের করল। হঠাৎ এক গুলির শব্দে রবিন মাটিতে লুটিয়ে পড়ল। সংচুন আগেই তাকে গুলি করে দিয়েছে। ইতাং তার প্রিয় বন্ধুকে বাঁচাতে পারল না। সংচুন তাকে বলল সে শুধু জানতে চেয়েছিল ইতাং কিভাবে অপরাধী চিনতে পারে। তাদের পুরনো শত্রুতার কথা বলতে বলতে সে নানগ্যামকেও খোঁচা দিল। নানগ্যাম তখন খুনের নেশায় উন্মত্ত। ইতাং নানগ্যামকে বলল তার আর অন্যায় করার দরকার নেই, সে নিজেই সংচুনকে মারবে। কিন্তু সংচুন হঠাৎ ছুরি বের করে ইতাংকে মারতে উদ্যত হল। নানগ্যাম তখন
তখন আর দেরি করল না, সে পরপর গুলি করে সংচুনকে শেষ করে দিল। ইতাং তখন তার বাঁচার কোনো আগ্রহ হারিয়ে ফেলেছে। সে নানগ্যামকে বলল তাকেও মেরে ফেলতে, কিন্তু বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। নানগ্যাম তাকে যেতে দিল। কয়েকদিন পর পুলিশ প্রেস কনফারেন্সে সংচুনের অপরাধের সব তালিকা প্রকাশ করল। রবিনের বাড়িতে পাওয়া গেল খুনের সরঞ্জাম, যাতে সব দোষ রবিন নিজের মাথায় নিয়ে নিতে পারে। রবিন অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। সে ল্যাব টেস্টে নিজের দাঁতের ছাপ ইতাংয়ের মতো করে নিয়েছিল, যেন ইতাং ফাঁসলে সে নিজেকে অপরাধী সাজাতে পারে। সে ইতাংকে তার হিরো ভাবত। এদিকে ইতাং বিদেশে পালিয়ে গিয়েছিল। সে কিছুই জানত না। দেশে ফেরার পর যখন সে ভাবল সব শেষ, এক লোক তার সাথে ধাক্কা খেল। সাথে সাথে ইতাংয়ের ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। সে টের পেল লোকটা এক জঘন্য অপরাধী।